আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও করব যেটা পুঁজিবাজারের সাথে সরাসরি রিলেটেডও আছে, ইনডাইরেক্টলি রিলেটেডও আছে। সরাসরি রিলেটেড যেটা সেটা হচ্ছে যে আমাদের 20টা পুঁজিবাজারের লিস্টেড, 20টার মধ্যে 11টা মোটামুটি ভালো আছে, এর মধ্যে কিছু বেশ ভালো আছে, যেমন তেল কোম্পানি যেগুলো আছে এগুলো ভালো আছে। তো তারপরে আমি তারপর নামগুলো বলছি, যেমন মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা পেট্রোলিয়াম, যমুনা পেট্রোলিয়াম, তারপরে ইস্টার্ন লুব্রিক্যান্ট, এরা ভালো করতেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তারপরে সাবমেরিন আছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, পাওয়ার গ্রিড, তিতাস, ইস্টার্ন কেবল, আইসিবি। এই 11টা প্রতিষ্ঠান মোটামুটিভাবে লাভজনক আছে, যে কারণেই হোক। আর আরও 9টা প্রতিষ্ঠান আছে যেগুলো ওর অবস্থা খুবই খারাপ। এর মধ্যে একটা হচ্ছে অ্যাটলাস বাংলাদেশ, আর একটা হলো বাংলাদেশ সার্ভিসেস, ন্যাশনাল টিউবস, তারপরে রেনউইক যজ্ঞেশ্বর, রূপালী ব্যাংক, ওসমানিয়া গ্লাস, ন্যাশনাল টি, শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার। এখন এই প্রেক্ষাপটে যে যে দাবিটা আমরা করছিলাম যে সরকারি প্রতিষ্ঠানগুলো প্রাইভেটাইজ লিস্টের পুঁজিবাজারে আনা হোক, তো পুঁজিবাজারে যেগুলো আসছে সেগুলোর মধ্যে এই 9টার দুরবস্থা কেন, এটা আমাদের প্রথম খতিয়ে দেখতে হবে। আমি দুরবস্থা খতিয়ে দেখলে আমি বলবো যে এগুলো যে প্রাইভেটাইজেশন করেছেন বা লিস্টেড করেছেন, এগুলোর পুরা মালিক, পুরা ম্যানেজমেন্টটা হচ্ছে সরকারের হাতে। এটা বাংলাদেশে না, দুনিয়ার কোথাও দেশ, কোনো দেশে উৎপাদনশীল প্রতিষ্ঠান সরকারের কাছে গেলে এটা লাভজনক হয় না, এবং সরকারের সঙ্গত কারণে সরকারি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে 2-4-5 বছর লাগে যায়। ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত তড়িৎ বাস্তবায়ন দরকার। এই 2024-25-এ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর জন্য আমরা একটা হিসাবে দেখছি, পত্রিকা লিখছিল 28,000 কোটি টাকা এই লসের সাবসিডি দিতে হবে। তা আমাদের যে মূল দাবি ছিল যে পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার আনা, সেই জায়গায় আমাদের সাথে পুঁজিবাজারে শুধু আনলে হবে না, এদেরকে সরকারের মালিকানাটাকে পুঁজিবাজারের লিস্টিংয়ের পরে আস্তে আস্তে প্রত্যেক বছর কমায় এটাকে 25% নিয়ে আসা, এবং এটার কে ব্যবস্থাপনার জন্য পুরো পাবলিকের হাতে ছেড়ে দেওয়া। তো এখানে আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি, সরকারের হাতে প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের বাজেটের উপরে বিশাল একটা চাপ সৃষ্টি হচ্ছে। 28,000 কোটি টাকা গভর্নমেন্টের বাজেট থেকে এইসব প্রতিষ্ঠান, লস মেকিং প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই টাকাটা খরচ করা হচ্ছে। তো এটা এবং এটার মধ্যে 1500-1600 কোটি টাকা হলো লিস্টেড কোম্পানি। 2026 সালের পরে আমাদের অবস্থা কি হবে সেটার জন্য আমাদের প্রস্তুতির কথা বলা হচ্ছে, বাট প্রস্তুতি বলতে রিয়েল প্রস্তুতি হতে গেলে আমাদের এই প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠানকে এফিশিয়েন্ট হতে হবে। তা আমাদের এফিশিয়েন্টের মানদণ্ড কি? আমাদের পাশের দেশ ইন্ডিয়া যে দামে ইলেকট্রিসিটি সার্ভিস প্রোভাইড করছে, আমরা তার কাছাকাছি, কমে না হলেও তার কাছাকাছি হয়। পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াটার সাপ্লাইয়ের জন্য যে পয়সা খরচ করা হয় বা পার ইউনিট কনজিউমারকে যা চার্জ করা হয়, আমরা কি তার থেকে কম নিচ্ছি না বেশি নিচ্ছি? তো একবার কোথায় দেখলাম যে টেক্সটাইল মিলগুলো ভাড়া দেওয়া হচ্ছে বিভিন্ন লোকের কাছে। এই ভাড়া কনসেপ্টটা নিয়ে নানান কথা উঠতে পারে। আমি 10 টাকা করে ভাড়া দিয়েছি, বলছে না এটা 20 টাকা দেওয়া যেত। এমনি কিছুদিন পরে আমার জিনিসপত্রগুলো ব্যবহার করে, মেশিন এটা সেটা ব্যবহার করে পরে ফিরে চলে যাবে। তো আমার মনে হয় এই ভাড়া কনসেপ্টে না গিয়ে সেল কনসেপ্টে যাওয়া, সেল কনসেপ্টে যদি কারো ক্যাশ ডাউন দিতে না পারে, সেখানে ব্যাংকের সাথে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করে ওই বছর পর বছর রেন্ট যেটা দিবে সেটি মূল টাকার থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়তো 5 বছর পরে, 7 বছর পরে ওরা ওনার হয়ে যাবে। এরকম ইনোভেটিভ চিন্তা আমাদের বোধহয় করার দরকার। 6টা সেক্টর কর্পোরেশন, এগুলোকে রেশনালাইজ করতে হবে।
তারপরে পাওয়ার সেক্টর, পাওয়ার গ্যাস, সেটা সবাই লাগে। এই পাওয়ার গ্যাস এগুলো যদি আমরা যদি এগুলোকে ইফিশিয়েন্ট যদি করতে না পারি, আন্তর্জাতিক মানে যদি এদের কস্ট লেভেল না আনতে পারি, তাহলে আমাদের জন্য মুসিবত আছে। মূল কথা হচ্ছে গভর্নমেন্টের কাছে সব দেশই গভর্নমেন্ট ব্যবসা পরিচালনার ব্যাপারেই নট ইফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট। তো সেই ইনএফিশিয়েন্সি থেকে আমরা যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে এই উৎপাদন খাতে সরকারের যেসব হাত আছে এখান থেকে এগুলো সরাইয়ে নিতে হবে। সরাইয়ে কোথায় নেবে? একটা হলে বিক্রি করে বেরিয়ে যাওয়া, আর একটা হচ্ছে যে বিক্রি করে বেরিয়ে গেলে এক ব্যক্তির হাতে চলে যাবে। এটাকে যদি লিস্টিংয়ের মাধ্যমে যদি বেরিয়ে যায়, তাহলে অনেক লোক এখানে পার্টিসিপেশন করবে এবং সরকার ন্যায্য মূল্য পাবে। এক ব্যক্তি দুই ব্যক্তির কাছে বিক্রি করতে গেলে ন্যায্য মূল্য পাওয়াটা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু লিস্টিং করে যদি বিক্রি করে, এবং এখানে আমি আবার আগেও বলছিলাম একটা ভিডিওর মাধ্যমে, ডাইরেক্ট লিস্টিং যদি করে, ডাইরেক্ট লিস্টিং করলে তাহলে কিন্তু সরকার ন্যায্য মূল্য পায়। বেশি দামে বিক্রি হয়েছে, কম দামে বিক্রি হয়েছে, এই অভিযোগটা তো এখন থাকে না। তারপরে প্রশ্ন উঠবে যে এগুলো নেওয়ার মতো লোক আছে কিনা। নেওয়ার মতো লোক আছে, নেওয়ার মতো প্রফেশনাল লোক অ্যাভেলেবেল হবে। ওরা টাকা দিতে পারবে না, কিন্তু ম্যানেজ করতে পারবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে যদি মেজরিটি শেয়ার চলে যায়, তারা প্রফেশনাল লোকজন দিয়ে এগুলো প্রতিষ্ঠান চালালে এগুলো ভালোই চলবে। আমি উদাহরণ হিসেবে আর একটা এক্সাম্পল বলি, যে আমাদের দেশে লিকুইফাইড গ্যাস যেটা সিলিন্ডারে বিক্রি করে, এটা আগে তো একটা কর্পোরেশনের আন্ডারে ছিল, ছোট্ট একটা ইউনিট ছিল। তো এখন এই যে প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকের এটা পারমিশন দেওয়ার পরে সারা দেশে সিলিন্ডার অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি একটা তথ্য আমরা এখানে একটা যা জোগাড় করছি, এক্সপোর্ট ইনসেন্টিভের জন্য কম বেশ 10,000 কোটি টাকার মতো খরচ হয়। এগ্রিকালচারাল সাবসিডি 20 থেকে 25,000 এগ্রিকালচারাল সাবসিডি। এগ্রিকালচারাল সাবসিডিটা ইভ্যালুয়েশন করা উচিত, যাদের জন্য সাবসিডিটা দেওয়া হয়, যেই মুডে দেওয়া হয়, এটা তাদের কাছে পড়ছে কিনা। তারপরে এই পাওয়ার সাবসিডি বিশাল একটা অঙ্ক। এটা তো এই বিশাল 25-30,000 কোটি টাকায় যে পাওয়ারের সাবসিডি দেওয়া হয়, এটার মধ্যে বিশাল একটা অঙ্ক হচ্ছে যে ইনএফিশিয়েন্সি। একটা ইনএফিশিয়েন্সি যে ক্যাপটিভ পাওয়ার যেগুলো রাখা হয়েছে, যেভাবে ওদের সাথে বসায় রাখলে বসে দিতে হবে, যে চুক্তিটা তখন করা হয়েছিল, তখন হয়তো ইমার্জেন্সিতে দরকার ছিল, কিন্তু এখন তো এগুলো আমরা রিভিউ করতে পারি। তারপরে রিমিটেন্সের ব্যাপারে যে কথাটা উঠছে, আমরা ফরেন কারেন্সি দরকার, এটাকে দেশে আনার জন্য রিমিটেন্সের জন্য আলাদা প্রণোদনা দেওয়া হয়। তো এখন ডলার রেটটা যখন ফ্রি করে দেওয়া হয়েছে, তো এখন এই সাবসিডি এইভাবে থাকার দরকার আছে কিনা, এই প্রশ্নটা বোধহয় করা যায়। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা যা করছি সেটা আমার টার্গেট বেনিফিট আসতেছে কিনা। না আসলে দুটো কারণ হইতে পারে, যে আমি এটা যেভাবে ডেলিভারি দিচ্ছি ডেলিভারিটা ঠিক না, অথবা যাদের জন্য দেওয়া হচ্ছে তারা এটাকে ওভাবে নিচ্ছে না। ম্যাটার অফ রাইট হিসেবে যদি সাবসিডি পেয়ে যায়, ম্যাটার অফ রাইট হিসেবে যদি ইনসেন্টিভ পেয়ে যায়, তাহলে ইফিশিয়েন্ট হওয়ার জন্য চেষ্টাটা তো কেউ করবে না। এদেরকে সরকারের মালিকানাটাকে পুঁজিবারের লিস্টিংয়ের পরে আস্তে আস্তে প্রত্যেক বছর কমায় এটাকে 25% নিয়ে আসা, এবং এটার কে ব্যবস্থাপনার জন্য পুরো পাবলিকের হাতে ছেড়ে দেওয়া। তো এখানে আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি, সরকারের হাতে প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের বাজেটের উপরে বিশাল একটা চাপ সৃষ্টি হচ্ছে। যেসব বন্ধ মিল কারখানা ভাড়া দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বা ভাড়া দেওয়া হচ্ছে, এগুলো ভাড়া না দিয়ে এগুলোকে স্ট্রেট বিক্রি করে দেওয়া হলে সবচেয়ে ভালো। তো যাই হোক, আমি শুরু করেছিলাম ওটা দিয়ে, যে সরকার হাতে প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোকে পুঁজিবাজারে লিস্টেড করা হোক, এবং যেগুলো প্রফিটেবল না সেগুলোকে লিস্টেড না করে সরকার ওগুলো বিক্রি করে লসের খাতার থেকে বেরিয়ে আসুক। সরকারের বাজেট অ্যানালিসিস করলে দেখা যাবে 15-20% বাজেট এইসব অনুৎপাদনশীল খাতে সাপোর্ট দিতে চলে যায়, এবং এটা সব বছরের পর বছর বাড়বে, কমবে না। তো এটাকে কমাতে হবে, এটাকে রিডিউস করতে হবে, এবং পুঁজিবাজার অর্থের যোগানের উৎস হওয়া উচিত। ব্যাংকের টাকা তো শেষ, এবং এই টাকা কবে ফেরত আসবে আল্লাহ ভালো জানে।
ব্যাংকগুলো যদি ফেল করে খোদা না খাস্তা, তাহলে আমাদের পুঁজিবাজারও এফেক্টেড হবে। ব্যাংকের সব প্রায় ব্যাংকগুলো লিস্টেড। তো এইটাও আর একটা সমস্যা। একটার সাথে একটা সমস্যার রিলেশনশিপ আছে। তো রিলেশনশিপগুলো যারা বুঝে এদেরকে দিয়ে এগুলো পরিচালনা করলে হয়। শুরু করছিলাম যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার লিস্টিংয়ে আনা, এবং সেই দাবি আমাদের এখনো থাকবে, এবং সেই লিস্টিংটাকে শুধু সরকারের বোঝা কমানোর জন্য না, এটাকে ইফেক্টিভ করার জন্য লিস্টিংয়ে করতে হবে। এবং লিস্টিং করার সাথে সাথে বোর্ড যারা থাকবে তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারে, সেই বোর্ডের কম্পোজিশন ওভাবে চেঞ্জ করতে হবে, তাহলে এটা মিনিংফুল হবে। না হলে কিন্তু আমরা একে আরেকজনের উপরে দোষ দেব, দোষ দিয়ে এই দেশটাকে সোনার বাংলাটাকে সোনার বাংলা স্বপ্নই থেকে যাবে, এটা বাস্তবে রূপ নেবে না। ধন্যবাদ।